তো ভাই লোক, আমি এখন আসতেছি নেপাল থেকে, আর আপনাদের এখন একটা গল্প শোনাবো। এখান থেকে সাথে নিয়ে যাব অনেক ছবি, যেগুলো হয়তো ভিডিওর মতো অনেক বকবক করে না, কিন্তু মনের এক কোণে হাজার হাজার স্মৃতির এক পাহাড় জমিয়ে ফেলে। নেপালকে কেন হিমালয়ের কন্যা বলা হয়, প্রশ্নটা হয়তো মনে থেকেই যেত যদি না এখানে ঘুরতে না যেতাম। পাহাড়ের এই বিশালতা, মানুষের হাসি, রাস্তায় রাস্তায় লুকিয়ে থাকা গল্প, সবকিছুই আমাকে থামিয়ে দেখতে বাধ্য করে। সকালের নীরবতা আর দূর থেকে ভেসে আসা ঘন্টার শব্দ সবই যেন জানান দেয় নেপালের আতিথেয়তা। নেপালে এই কয়দিনের ভ্রমণ আমাকে বুঝিয়ে দিয়েছে যে নেপাল শুধু দেখার জায়গা নয়, এটা অনুভব করার, থেমে যাওয়ার, নিজের ভেতর কিছু বদলে যাওয়ার অভিজ্ঞতা। তো এখন বাংলাদেশি টাইমে বিকাল 5টা বাজতেছে আর আমরা থামেল পৌঁছায় গেছি। অ্যান্ড এই হচ্ছে আমাদের গাইড ভাই, যে পরবর্তী 3 থেকে 4 দিন আমাদের সাথে থাকবে এবং আমাদের সাথে নিয়ে ঘোরাবে কোথায় যাওয়া লাগবে। সো ভাই, হোয়াটস ইউর নেম? আই এম মহেশ লামা স্যার। মাহিসলা লামা। লামা। ইয়া লামা। ভাই নেপালি হইলেও মাশাআল্লাহ ভালো বাংলা বুঝে এবং বাংলা বলতেও পারে। না না, হালকা হালকা কিন্তু নানা বুঝে গেছে যে কি বলতেছে, এটা বুঝে গেছে। ভাই দু একটা বাংলায় বলেন। মানে এটা লাইক বাংলা আর নেপালি দুইটাই সংস্কৃতের একটু ব্রাঞ্চ ল্যাঙ্গুয়েজ, রাইট? এই কারণ বোঝা যায়। আর মোটামুটি আমি ওইভাবে বেশি ভালো তো বলা, যতটুকুই বলেন ভালোই বলেন। জি জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। অ্যান্ড গলা শুনে বুঝতে পারতেছেন গলার অবস্থা বেশি খারাপ, যার জন্য এই ভিডিওতে কথা বলবো কম, ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দিব বেশি। আর ঠান্ডা লাগতেছে অনেক, আশেপাশে ঘুরে রাত হওয়ার সাথে সাথে দেখাচ্ছি থামেলের নাইট লাইফ কেমন। ট্রাফিকের শব্দ ঢেকে দেয় ক্লান্ত দিনকে। নিয়ন আলো জ্বলে উঠলে বদলায় শহরের মুখ, আর ধূপের গন্ধে মিশে যায় ধোঁয়ার গল্প। সন্ধ্যা নামার সাথে সাথে নেপাল জ্বলে উঠে এক জাদুকরী আলোয়। আর রাস্তার পাশে দেখা মিলবে এমন সব দোকান যা তাদের সংস্কৃতিকে লালন করে। পতাকার রং আর আলো সব মিলে যেন এক বর্ণিল আকার ধারণ করে। এত লম্বা একটা ক্লান্ত দিন শেষে হোটেলে ফিরে রাতের খাবার সেরে ফেলি আর অপেক্ষা করতে থাকি একটা নতুন সকালের। খাওয়া দাওয়া শেষে আড্ডা, গল্প আর গানে পার হয়ে যায় আমাদের প্রথম দিন।
কাঠমান্ডু একটা ছোট যে চোখে ইতিহাসের প্রতি শ্রদ্ধা আছে সে একবার এখানে দাঁড়ালেই বুঝবে যে অতীত কখনো দূরে যায় না, বরং সে ফিরে আসে স্থাপত্যের প্রতিটি খোদাই হয়ে। আর আমাদের আজকের যাত্রা শুরু হবে এমন একটি জায়গা থেকে যেখানে আসলে চোখে পড়বে নেওয়ারি আর্কিটেকচার, সূক্ষ্ম কাঠের কাজ, প্রাচীন মন্দির ও মূর্তি। আর এখান থেকেই একসময় মাল্লা ও শাহ রাজারা শাসন কার্য চালাতেন ও রাজ্যাভিষেক এখানেই সম্পন্ন হতো। এই জায়গার নাম কাঠমান্ডু দরবার স্কোয়ার। এখানে রয়েছে কুমারী ঘর, যেখানে নেপালের জীবন্ত দেবী কুমারী বাস করে। নাসাল চৌক, বাসন্তপুর টাওয়ার সবই মধ্যযুগীয় স্থাপত্যের চমৎকার নিদর্শন। এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে বের হয়ে পড়ি আর রওনা হই স্বয়ম্ভূনাথের দিকে। এটি একটি বৌদ্ধ স্তূপ। এমনও শোনা যায় একসময় কাঠমান্ডু উপত্যকা একটি হ্রদ ছিল, আর সেই হ্রদের মাঝখানে স্বয়ং নিজে উদ্ভাসিত হয়ে ওঠে এই জ্ঞান প্রদীপ। স্তূপের চারিদিকে বুদ্ধের জোড়াচোখ আঁকা থাকে, যা সব দিকে জ্ঞান ও দৃষ্টি নির্দেশ করে। আনুমানিক 150 থেকে 200 সিঁড়ি পার করেই এখানে আসতে হয়। আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে অনেক বাদরের আনাগোনা আছে, যার জন্য একে মানকি টেম্পেলও বলা হয়। তো এভাবেই ঘুরে বেড়াই কাঠমান্ডুর হিস্টোরিক্যাল প্লেসগুলো। দুপুরের খাবার খেতে খেতে যদিও সন্ধ্যা হয়ে যায়, আর তারপর একটা বাইক নিয়ে একা একা ঘুরে দেখি রাতের পুরো কাঠমান্ডু। পরের দিন আমাদের সকাল শুরু হয় নাগারকোটের এমন একটা সুন্দর দৃশ্য দিয়ে। নাগারকোট হলো একটা ছোট হিল স্টেশন, যেটা কিনা কাঠমান্ডু থেকে 32 কিলোমিটার পূর্বে অবস্থিত। এখানে মানুষজন আসে প্যানারোমিক মাউন্টেন ভিউ, সানরাইজ অ্যান্ড সানসেট দেখার জন্য। নাগারকোটের সবচেয়ে উঁচু জায়গায় যাওয়ার সময় চারিপাশের পরিবেশ দেখে আপনি মুগ্ধ হতে কিন্তু বাধ্য। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আপনাকে নিয়ে যাবে এক অজানা গন্তব্যে। তো এখন চলে আসছি নাগারকোটের সবচেয়ে পিক পয়েন্টে, হাইস্ট পয়েন্টে। আর এইখানেই নাগারকোটের নেপালের সবচেয়ে বড় জিপ লাইন, যেটা কি না কিছুদিন বন্ধ ছিল, কারণ প্রোটেস্টের কারণে সব জ্বালায় পুরায় নষ্ট করে দিছিল। আর এই পিক পয়েন্ট থেকে সকল মাউন্টেন দেখা যায় এবং এত ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এত ভালো একটা সময় আসছে বলার মতো না। তো এখন এইখান থেকে আমাদের মোটামুটি 5 থেকে 10 মিনিট হাঁটা লাগবে, তারপর আমরা একদম টপ পয়েন্টে যাব। আর দেখি যদি টাইম পাই আর যদি সেফ ফিল করি, তাইলে মানে যদি সেফটি থাকে ভালো, তাইলে জিপ লাইন করবো। কারণ যেহেতু এটা এতদিন বন্ধ ছিল প্রোটেস্টের কারণে, পুরাই টুরাই নষ্ট করে দিয়েছিল। টেস্ট করছে নাকি জানি না, নাকি আমি টেস্টের প্রথম ফল আল্লাহ জানে। তো দেখি কি অবস্থা, আগে যাই পিক পয়েন্টে। আর এইখানে কিছু লোকাল দোকান আছে, এদের লোকাল ফুড পাওয়া যায়, এত সুন্দর সুন্দর কালারফুল খাবার বলার মতো না। নাগারকোটে ভালোই ঠান্ডা আছে। আর এইখানে একটা লোকাল দোকান থেকে একটা চা নিয়েছিলাম, চার দাম 35 রুপি, একটা রং চা। এখান থেকে এভারেস্ট রেঞ্জ, লাংটাং রেঞ্জ, গণেশ হিমাল, রোল ওয়ালিং রেঞ্জ এসব দেখা যায়। তো এখান থেকে বের হয়ে চলে আসি নাগারকোটের হ্যাঙ্গিং ব্রিজে, যেটার নাম কিনা রানীঝুলা সাসপেনশন ব্রিজ। এটার দৈর্ঘ্য প্রায় 250 মিটার। ব্রিজে হাঁটার সময় হালকা হালকা দোল খায়, যেটা এক ধরনের অ্যাডভেঞ্চার ও মজার অভিজ্ঞতা দেয়। চারিপাশের ঘন বন, পাহাড়, পাখির ডাক যেন খুব শান্ত এক প্রাকৃতিক পরিবেশ। পরের দিন সকালে বের হয়ে পড়ি চন্দ্রগিরি হিল স্টেশনে। আর এটা কাঠমান্ডু থেকে 14 থেকে 15 কিলোমিটার দূরে 2551 অ্যালটিটিউডে অবস্থিত।
এখানে পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য ক্যাবেল কার ব্যবহার করা লাগে আর যেতে সময় লাগে আনুমানিক 10 থেকে 15 মিনিট। এখান থেকে হিমালয়ের দৃশ্য দেখা যায়, মনে হয় যেন রং তুলি দিয়ে আঁকা এক অনবদ্য ছবি। এর চূড়ায় আছে ভাগবতী ভৈরবী মন্দির, যেখানে অনেকেই দর্শনের জন্য আসে। সবচেয়ে মজার বিষয় হলো এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি পেয়ে যাবেন, যেমন জিপ লাইন, স্কাই সাইক্লিং, আর এক্সট্রা কিছু টাকা দিলে এদের মাধ্যমে ভিডিও করিয়ে নিতে পারবেন। নেপালে কাটানো প্রতিটি দিন ছিল রোমাঞ্চকর। নেপালের বাতাসে মিশে থাকা ধূপের গন্ধ যেন পুরো উপত্যকা জুড়ে ঘুরে বেড়ানো এক অদৃশ্য মন্ত্রচারণ। তো এই কয়দিন বিভিন্ন দেবদেবী ও রাজা বাদশার গল্প শুনে ও হিমালয়ের কোলেই শেষ হয় আমাদের নেপাল ভ্রমণ। নতুন কোনো গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।